আমরা ভৌত জীববিজ্ঞানের অংশগুলো একটু পড়ব। তোমরা তোমাদের বইয়ের মধ্যে এই যে ভৌত এর আন্ডারে এই দেখো এ বি সি ডি করে এবার হচ্ছে কে পর্যন্ত পাওয়ার কথা, তার মধ্যে অনেকগুলা নাম দেওয়া আছে না? চলো একটু দেখি তো কি কি নাম দেওয়া আছে। অঙ্গ সংস্থান, তাই না? অঙ্গ সংস্থান, শ্রেণীবিন্যাস, শরীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, জেনেটিক্স, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি এবং জীবভূগোল। তাহলে এইখানে তুমি ভৌত জীববিজ্ঞানে এই কয়টা নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ। চলো একটু একটু করে দেখি আমরা। ফার্স্ট অফ অল অঙ্গ সংস্থান। তোমার শরীরের কোথায় কি থাকবে, শরীরের বাইরে কি থাকবে, ভিতরে কি থাকবে, এগুলো নিয়ে যেখানে পড়াশোনা করানো হবে সেটা হচ্ছে অঙ্গ সংস্থান, যাকে ইংরেজিতে কি নামে ডাকা হয় দেখো তো? ইংরেজিতে ডাকা হয় মরফোলজি নামে, তাই না? ইংরেজিতে কি নামে ডাকা হয়? মরফোলজি নামে ডাকা হয়। তাহলে মরফোলজিতে কি পড়ানো হয়? দেখবা মরফোলজি দুই ভাগে ভাগ করা। এক হচ্ছে এক্সটার্নাল মরফোলজি, আরেকটা কি ইন্টারনাল মরফোলজি। আচ্ছা, এইটা দিয়ে কি বোঝাচ্ছে? এক্সটার্নাল মরফোলজি বলতে বোঝাচ্ছে মানুষের শরীরের বাইরের অংশটায় কি পাওয়া যায়, বা উদ্ভিদের শরীরের বাইরের অংশটায় কি পাওয়া যায়। আর ইন্টারনাল হচ্ছে ভিতরগতভাবে ভিতরে কি পাওয়া যায়। বুঝতে পেরেছো? এক্সটার্নালের বাংলাটা বলতে পারবা? বহির, এবং হচ্ছে ইন্টারনাল হচ্ছে ভিতরের, তার মানে অন্ত। আর মরফোলজি যদি এখানে লাগাও, মরফোলজি, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? তুমি পেয়ে যাচ্ছ বহির অঙ্গ সংস্থান, বহির অঙ্গ সংস্থান। আর এখানে কি পাচ্ছ? অন্ত অঙ্গ সংস্থান। বুঝতে পেরেছো? সংস আচ্ছা, সংস্থান। ঠিক আছে, এই কয়টা তোমরা তোমাদের বইয়ের মধ্যে দাগিয়ে ফেলবা হচ্ছে এইটুকু পার্ট, যে বহির অঙ্গ সংস্থান এবং অন্ত অঙ্গ সংস্থান নিয়ে পড়ানো হয় এখানে। ঠিক আছে, পরে আসি। ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। ধরো তুমি আহ, একটা জীব পেয়েছো। কি পেয়েছো? একটা জীব পেয়েছো। এখন এইখানে আমরা যদি এরকম একটা ফিগার পাই, এটাকে আমরা কি বলি? মানুষ বলি, তাই না? তাহলে মানুষ বলতেছি। তাহলে আমি যদি একটা বিড়ালের ছবি আঁকি এখানে, ধরো একটা বিড়ালের ছবি আঁকলাম আমরা, তাহলে এটাকে আমরা বিড়াল বলতেছি, তাই না? তাহলে তুমি কি আমাকে বলতে পারবা যে এই যে চিত্রে যে ছবিটা দেওয়া আছে এটা কি একটা বিড়ালের ছবি নাকি? এটা কি একটা বিড়ালের ছবি? তুমি এক কথায় বলে দিছো যে ভাইয়া এটা একটা ডাইনোসরের ছবি। ওকে, এখন ভাইয়ার প্রশ্নটা হচ্ছে, তুমি কিভাবে বুঝলা যে এটা একটা ডাইনোসর? তুমি মোটামুটি ভাবে এইটার বড় একটা মাথা দেখে আইডিয়া নিছো, তাই না? একটা বড় মাথা দেখে আইডিয়া নিছো যে ভাই এটা মাথাটা অনেক বড়, ঘাড়টা হচ্ছে অনেক লম্বা, আবার একটা লেজের মতো আছে, বিশাল বড় লেজ, তাই না? এবং হাতগুলা ছোট ছোট। তো এইসব দেখেই তো বোঝা যায় যে এটা ডাইনোসর। এক্স্যাক্টলি, তুমি যে চিন্তাধারা দিয়ে আমাকে বললা, যে চিন্তাধারা দিয়ে ভাইয়াকে বললা যে এটা একটা ডাইনোসর, এক্স্যাক্টলি ওই সব বৈশিষ্ট্যগুলা দেখে আমরা যখন জীবটাকে নামকরণ করব, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ট্যাক্সোনমি। বুঝতে পেরেছো কি? তাহলে ট্যাক্সোনমি বলতে কি বোঝায়? ট্যাক্সোনমি বলতে বোঝায় শ্রেণীবিন্যাস বিদ্যা। তুমি কিভাবে শ্রেণীবিন্যাস করবা, বুঝতে পেরেছো? কিভাবে বস্তুর এই যে জীবগুলা কোথায় পড়েছে সেটার আইডিয়া নিবা। তাহলে শ্রেণীবিন্যাস এবং রীতিনীতি নিয়ে যেখানে জানা যায় তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে ট্যাক্সোনমি। ঠিক আছে, পরের অংশে যাওয়া যাক, শরীরবিদ্যা। এখন শরীরবিদ্যা বলতে কি বোঝাচ্ছে? দেখো, একটা মানুষের শরীরের ভেতরে কি থাকবে, কোথায় কি থাকবে, কি কি কাজকর্ম ঘটবে, সেই সব নিয়ে পড়াশোনা। আবার এই যে একটা উদ্ভিদ দেখতেছো তুমি, তাই না? দেখো তো উদ্ভিদটা সূর্যের আলো থেকে আলোটা শোষণ করে নিচ্ছে নিজের পাতার মধ্যে। পাতার মধ্যে সে হয়তোবা খাবার তৈরি করবে। তার মানে ঘটনাটা কি ঘটতেছে? সে সালোক সংশ্লেষণ ঘটাচ্ছে। সে কি ঘটাচ্ছে? সালোক সংশ্লেষণ ঘটাচ্ছে। আবার দেখো, সে কিন্তু এই যে পানিটা শোষণ করে নিচ্ছে, তাই না? এটাকে আমরা বলবো শোষণ। এবং এমনও হতে পারে ও হচ্ছে অক্সিজেন পরিবেশ থেকে গ্রহণ করে পরিবেশে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে ফেললো। তার মানে ওর মধ্যে
কিন্তু আরো একটা ঘটনা ঘটতে পারে, সেটা কি বলতে পারবা? সালোক সংশ্লেষণ, শোষণ এবং শ্বসন, এবং পাশাপাশি ওর মধ্যে রেসপিরেশনও হতে পারে, প্রস্বেদনও হতে পারে, ও পাতা থেকে পানি টানি বের করে ফেলতে পারে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি প্রস্বেদনও ঘটবে। এই যে ঘটনাটা, এই ঘটনাগুলাই হচ্ছে শরীরবিদ্যা বা ফিজিওলজি। একটা জীবের ভেতরে যেসব জৈব রাসায়নিক কাজকর্ম ঘটে, তাহলে লেখো অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলীগুলা। অঙ্গ প্রত্যঙ্গের কি জৈব রাসায়নিক কার্যাবলীগুলা, এইগুলাকে আমরা যেমন শ্বসন, রেচন এবং আরেকটা কি সালোক সংশ্লেষণ, এদেরকে আমরা শরীরবিদ্যা বা ফিজিওলজি বলবো। বুঝতে পেরেছো আশা করি। আমরা পরের অংশটায় চলে যাই। চলো, হিস্টোলজি। তোমার শরীরে যত ধরনের টিস্যু আছে, এই টিস্যুগুলার গঠন নিয়ে যখন পড়াশোনা করবা, বিন্যাস অথবা কার্যাবলী নিয়ে পড়াশোনা করবা, এইটাই হচ্ছে হিস্টোলজি। দেখো একটা মানুষের শরীরের মধ্যে, ধরো যে এই মানুষের এই, আমরা কান থেকে একটু টিস্যু বের করে আনলাম, তো ওই টিস্যুটা দেখতে কেমন হবে, মোটামুটি এরকম দেখাবে। অথবা ওর বডি থেকে অন্য যে কোনো জায়গা থেকে আমরা টিস্যু বের করলাম, এরকম দেখাবে। তুমি কোথায় দেখবে এইটা? এই যে দেখো এই লোকটা কোথায় দেখতেছে, একটা মাইক্রোস্কোপের মধ্যে দেখতেছে। তাহলে মাইক্রোস্কোপ এর মাধ্যমে যদি তুমি হচ্ছে টিস্যুটাকে দেখতে যাও, তাহলে টিস্যুগুলাকে এমনও দেখতে পারো, অথবা টিস্যুগুলাকে এমনও দেখতে পারো কিউব আকারের। এইগুলা নিয়ে যেখানে পড়াশোনা করা হবে, টিস্যুগুলার কি গঠন, বিন্যাস এবং কার্যাবলী, এইটাকে আমরা হিস্টোলজি নামে ডাকবো। তোমরা একটু তোমাদের বইয়ের মধ্যে দাগিয়ে ফেলবা, গঠন, বিন্যাস এবং কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ অংশ, হিস্টোলজি। ঠিক আছে, এরপরে পড়ি আমরা, চলো। ভ্রূণবিদ্যা, জনন কোষের উৎপত্তি। দেখো এই যে পিচ্ছি পিচ্ছি জিনিসগুলো দেখতেছো, এগুলাকে আমরা বলি হচ্ছে শুক্রাণু। এবং এইখানে যে একটা বলের মতো আছে, গোল বলের মতো আছে, এটাকে আমরা বলবো হচ্ছে ডিম্বাণু। তুমি খেয়াল করতে পারো যে একটা শুক্রাণু কিন্তু এই যে ডিম্বাণুটার একদম ভিতরে ঢুকে গেছে, তাই না? যখন এটা ভিতরে ঢুকে যাবে, তখন এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে নিষিক্তকরণ বা নিষেক। ঠিক আছে, নিষেকের মাধ্যমে যা গঠিত হয় তাকে আমরা বলি একটা জাইগোট। কি নামে ডাকি ভাইয়া? জাইগোট নামে ডাকি। ওকে, তার মানে নিষিক্তকরণ হলেই কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। তাহলে যদি নিষিক্তকরণ হয় তাহলে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। মনে রাখবা, এই জাইগোটটা যে তৈরি হলো, এই জাইগোটটা পরবর্তীতে অনেক ভেঙে যাবে, এই যে এভাবে এভাবে ভেঙে যাবে। ভেঙে ভেঙে একটা সার্টেন টাইমে অনেকগুলা কোষ হয়ে যাবে। তার মানে একটা কোষ থেকে তুমি দেখতেছো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কোষ হয়ে গেছে। এটা আবার চাইলে আরো কোষে বিভক্ত হতে পারে। তাহলে এই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে ভ্রূণ, যদি অনেক বেশি পরিমাণে এই জাইগোটটা বিভাজিত হয়। তাহলে দেখো তো, আগে ছিল জাইগোট, জাইগোট থেকে কি তৈরি হয়েছে? ভ্রূণ তৈরি হয়েছে না? ইয়েস। তাহলে এইখানে থাকা ভ্রূণের সৃষ্টি হওয়া, অথবা ভ্রূণের কি হওয়া? সৃষ্টি হওয়া, অথবা ভ্রূণের গঠন, অথবা ভ্রূণের পরিস্ফুটন, এছাড়াও ভ্রূণের যে বিকাশ হয়, এই কয়টা জিনিস একসাথে আমাদের ভ্রূণবিদ্যার মধ্যে পড়ানো বিষয়গুলা। ইংরেজিতে এটাকে এমব্রায়োলজি বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে ভ্রূণের সৃষ্টি হওয়া, গঠন হওয়া, এই যে ভ্রূণটা গঠন হয়েছে, পরিস্ফুটন মানে এই যে এই স্টেজটাকে বলা হয় পরিস্ফুটন। পরিস্ফুটন, পরিস্ফুটনে কি ঘটবে? এইটা একটা হিউম্যান বেবি এর মতো আকার ধারণ করবে। যদি অন্য কোনো প্রাণীর হয় তাহলে সেই প্রাণীটার মতো আকার ধারণ করবে। এই স্টেটটাকে আমরা বলি কি জানো? ফিটাস। এবং এইটা পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ বেবিতে কনভার্ট হয়। তাহলে ভ্রূণ থেকে ফিটাসে পরিণত হওয়াকে বলি আমরা পরিস্ফুটন, এবং ওখান থেকে বেবিতে পরিণত হওয়া ওইটাও হচ্ছে পরিস্ফুটন। বেবিটা ধীরে ধীরে বড় হয়ে ওঠা। ঠিক আছে, আমরা এইখানে তাহলে পরিস্ফুটন পাবো, বিকাশ পাবো। এই কয়টা জিনিস কোথায় পড়ানো হয়? ভ্রূণবিদ্যার মধ্যে শেখানো হয়। চলো পরের অংশে যাওয়া যাক। জীব বিজ্ঞানের আরেকটা ভৌত
অধ্যায় হচ্ছে কোষবিদ্যা। দেখো, একটা কোষের গঠন, কার্যাবলী এবং বিভাজন নিয়ে যেখানে পড়ানো হয় সেটাই হচ্ছে কোষবিদ্যা। তোমরা তোমাদের বইয়ের মধ্যে যদি চ্যাপ্টার 2 এবং হচ্ছে চ্যাপ্টার 3টা দেখো, ওই দুইখানে হচ্ছে একসাথে কোষবিদ্যা নিয়ে পড়ানো হয়েছে। বুঝতে পেরেছো? তো ধরো এইটা একটা কোষ, এটা কিসের কোষ? এটা একটা অ্যামিবার কোষ, অ্যামিবা এভাবে লেখা হয়, ঠিক আছে? আর বাংলাটা জানো নিশ্চয়ই, বাংলায় বলা হয় অ্যামিবা। তাহলে জীববিজ্ঞানে জীবদেহের কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এই শাখার আলোচ্য বিষয়। এবং তোমরা তোমাদের বইয়ের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এটা নিয়ে পড়তে যাচ্ছ। পরে শেখা যাক জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। তাহলে বংশগতিবিদ্যাটা হচ্ছে, দেখো এইখানে খুবই কিউট একটা ছবি দেওয়া আছে। ইনি হচ্ছেন বাবা এবং ইনি হচ্ছেন মা। তাহলে এইটা কি? এটা হচ্ছে সন্তান, তাই না? এটা হচ্ছে সন্তান। তো দেখো তো বাবার কি কি বৈশিষ্ট্য সন্তানটা পেয়েছে। ফার্স্ট অফ অল, বাবার বৈশিষ্ট্যের মধ্যে এই যে ওর চেহারাটা যে এমন হবে, একটু বক্স শেপের, এটা হচ্ছে বাবার কাছ থেকে এসেছে, তাই না? আবার দেখো তো, ওর যেই মুখটা, এই যে এটা কার থেকে আসছে? এটা আসছে হচ্ছে মায়ের কাছ থেকে, নাকি? মজা করছি, এরকম কিছু না। দেখো ওর চোখটা, চশমা পরে, তাই না? এই যে ওর আম্মু হচ্ছে চশমা পরতো। আবার চুলের স্টাইলটা কার থেকে আসছে? এই যে বাবা থেকে আসছে। তাহলে তুমি দেখতে পারো যে এই যে রিজেম্বলেন্স, এই জিনিসটাই হচ্ছে আমাদের কি, এই জিনিসটাই হচ্ছে সন্তানের জেনেটিক্স। আচ্ছা, বাবার আবার এই যে ভ্রু, এইটাও মিলে যাচ্ছে এই পিচ্চির সাথে। তাহলে যেখানে জিন নিয়ে কথা বলা হয়, জীবের বংশগতি ধারা সম্পর্কে কথা বলা হয়, সেইটাকে আমরা কি বলবো? জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। বুঝতে পেরেছো? দেখো, জিন কি? জিন হচ্ছে কোথায় থাকে? জিন থাকে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে, ডিএনএ এর মধ্যে, তাই না? জিন ডিএনএ তে থাকে। এবং একটা ডিএনএ এর ছবি তোমরা দেখতে চাও? এইটা হচ্ছে একটা ডিএনএ এর ছবি, দেখছো? তাহলে মানুষের শরীরে প্রত্যেকটা কোষের মধ্যে মোটামুটি ভাবে যাদের মধ্যে ক্রোমাটিন তন্তু থাকে সেখানে ডিএনএ উপস্থিত। এখন ডিএনএটা, এইটার মধ্যেই জিন উপস্থিত থাকে এবং জীবের বংশগতি ধারা বজায় রাখতে এখানে জেনেটিক্সের গুরুত্ব রয়েছে। আমরা পরের অংশটার মধ্যে কি পাবো? বিবর্তনবিদ্যা। খেয়াল করো, ভৌত জীববিজ্ঞানের এটা একটা অংশ বলা যেতে পারে। পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যগুলা এখানে আলোচনা করা হয়। তো আগেকার দিনে ডারউইনের একটা মতবাদ ছিল। ডারউইন এর মতবাদটা কি ছিল? যে মানুষ নাকি বানর থেকে আসছে। আমি আসলে এই কথাটাই বিশ্বাস করি না পার্সোনালি। তোমাদের মতামতটা তোমাদের কাছে। আমি মতামতটা বিশ্বাস করি না যে মানুষ বানর থেকে আসছে। এর পেছনে অনেক রিজনস আছে, কোনো এক ক্লাসে হয়তো বা বলবো ভাইয়া। এখানে এই যে বানরটা দেখছো, তাহলে এইখান থেকেই নাকি হচ্ছে আস্তে আস্তে ওরা আহ, দুই পায়ে ভর দেওয়া শিখলো, তারপরে হচ্ছে এদের মধ্যে লোমগুলা কমা শুরু করলো, আস্তে আস্তে এদের হাইট বৃদ্ধি পাইলো এবং আলটিমেটলি এখন আমরা যে মানুষটাকে দেখি এদের উৎপন্ন হয়েছে। এটা ডারউইনের মতবাদ, বুঝতে পারছো? বাট আমরা ডারউইনের এই মতবাদের বাইরে গিয়ে আরেকটা একটু শিখি, চলো। তুমি জানো নিশ্চয়ই যে একটা জিরাফের বডি হাইটটা বা হচ্ছে একটা জিরাফকে আমরা চিনবো কিভাবে? একটা জিরাফকে আমরা চিনবো হচ্ছে ওর শরীরে থাকা, ওর যেই নেক আছে, এই যে এই নেক দেখে, তাই না? ওর এই গলাটা দেখে। আচ্ছা, এই গলাটা এখনকার যেই জিরাফগুলো আমাদের, এদের কিন্তু অনেক বড় থাকে, তাই না? অনেক বড় থাকে। ভাইয়ার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায়, যে ওদের গলা এত বড় হইলো কেমনে? আগে যেই জিরাফগুলা পাওয়া যেত না, জিরাফের যে অ্যানসেস্টাররা ছিল, তাদের গলা ছোট ছিল। প্রবলেমটা কোথায় হয়েছে জানো? আগেকার দিনে গাছপালা অনেক বড় বড় ছিল এবং ওদের হাইটের কারণে ওরা হচ্ছে গাছ পর্যন্ত পৌঁছাইতে পারতো না। এবং আলটিমেটলি এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি লাগছে? বলতে পারো যে এদের যদি গলাটা একটু লম্বা হয়ে এতটুকু হয়ে যেত, তাহলে তারা গাছ পর্যন্ত যেতে পারতো এবং এটাকে খেতে পারতো, তাই না ভাইয়া? তার মানে ওদের বিবর্তনটা আসছে হচ্ছে এই কারণে যে ওরা চাইছে গাছের পাতাগুলা খাইতে।
এবং আল্টিমেটলি ওদের যে গলাটা এটার সাইজটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তাহলে কি বলবা? তুমি বলবা যে পৃথিবীতে প্রাণের যে বিকাশ, জীবের যে বিবর্তন অথবা ক্রমবিকাশের এই যে তথ্যগুলা, এগুলা কোথায় আলোচনা করা হয়? এভলিউশনে বা বিবর্তন বিদ্যায় আলোচনা করা হয়। বুঝতে পেরেছো আশা করি। আমরা পরের অংশটায় যাব। চলো শিখি। আচ্ছা, একটু আগে ভাইয়া যে কথাটা বললাম এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ। বিজ্ঞানী ল্যামার্ক এর মতবাদ। এটা তোমরা বইয়ের মধ্যে আবার পাবা। সমস্যা নাই, আমরা সামনে পড়বো এগুলা। প্রত্যেকটা চ্যাপ্টার যদি ভাইয়া হচ্ছে ভিডিও লেকচারগুলো কন্টিনিউ করি, তোমরা ইনশাল্লাহ এরকম ডিটেলসে বুঝতে বুঝতে শিখতে পারবা। আসো, আমরা ভৌত জীববিজ্ঞান এই অংশটা একটু পড়তে চাই এখন। এখানে কি বলা হয়েছে? ভৌত জীববিজ্ঞান হচ্ছে ইকোলজি। আচ্ছা, এখানে আমার যে স্লাইড মেকার ও খুবই কিউট একটা ছবি দিছে, কিন্তু হচ্ছে ফুললি বলে নাই কিছু। এখানে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে কথা বলা হয়। একটু আন্তঃসম্পর্কের ইংলিশটা আমি তোমাকে বলি, ইন্টারঅ্যাকশন। নামটা কি ভাইয়া পুরা? ইন্টারঅ্যাকশন। তাহলে আমরা হচ্ছে মানুষ, আমরা যদি গাছের সাথে ইন্টারঅ্যাক্ট করি, দেখো একটা সার্টেন জায়গায় যদি মানুষ অনেক বেশি বেড়ে যায় তাহলে কি হবে? তারা হচ্ছে গাছ কেটে কেটে সেই জায়গাটা সাবার করে দেবে এবং বলা যায় সেখানে অনেক বেশি বাসাবাড়ি উৎপন্ন হবে, তাই না? তাহলে মানুষজন যদি বেড়ে যায়, ধরো যে হিউম্যান সিভিলাইজেশনে মানুষ যদি বেড়ে যায়, তাহলে এখানে গাছের পরিমাণ কি হবে? আস্তে আস্তে কমবে না? এইরকম। তাহলে এই জিনিসটাই হচ্ছে ইকোলজির দেখার বিষয়, যে একটা জীবের সাথে আরেকটা জীবের এই ইন্টারঅ্যাকশনটা কেমন। বুঝতে পারলা? একটা জীবের সাথে আরেকটা জীবের এই ইন্টারঅ্যাকশনটা কেমন। এইটা দেখাই হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অংশ। চলো আমরা পরে যাই। এন্ডোক্রাইনোলজি। আচ্ছা, এন্ডোক্রাইনোলজি সম্পর্কে তোমাদের ভালো একটা আইডিয়া থাকা উচিত। এটা থেকে পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে। তাহলে তোমরা একটু দাগায় ফেলো। জীবদেহের মধ্যে থাকা যত ধরনের হরমোন আছে, এগুলার কার্যকারিতা, এগুলার কাজকর্ম সম্পর্কে যেখানে পড়ানো হবে, সেটাই হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজি। তার মানে আমরা বলতে পারি মানুষের শরীরে থাকা হরমোন এর কাজকর্ম। কাজকর্ম, এই কাজকর্মগুলা নিয়ে যেখানে পড়ানো হয় সেটাই হচ্ছে এন্ডোক্রাইনোলজি। বুঝতে পেরেছো আশা করি। পরবর্তীতে জীবভূগোল। আচ্ছা, জীবভূগোল ইংরেজি নামটা দেখো। ইংরেজি নামটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি। বায়ো মানে তুমি বুঝতেছো যে জীব। জিও মানে তারা কোথায় অবস্থান করতেছে, ভৌগোলিক সীমারেখায় তারা কোথায় অবস্থান করতেছে। জিও মানে অঞ্চল বোঝায়, ঠিক আছে, কোথায় আছে সেইটা। তাহলে এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায়, ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বাংলাদেশে কি ক্যাঙ্গারু পাওয়া সম্ভব, তুমি কি উত্তর দিবা? যে ভাই আমি তো কখনো ক্যাঙ্গারু দেখি নাই বাংলাদেশে। তো এই যে বাংলাদেশে ক্যাঙ্গারু পাওয়া যায় না, কেন পাওয়া যায় না? কারণ বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, ওখানে ক্যাঙ্গারু সার্ভাইভ করতে পারবে না। এমনই অনেক প্রাণী আছে যেগুলো অন্যান্য কান্ট্রিতে নাও পাওয়া যেতে পারে। তাহলে এইটাই এখানে জীবভূগোলের আলোচ্য বিষয়, যে একটা প্রাণী কোথায় থাকবে, একটা প্রাণী কোথায় থাকবে, এইটা যেখানে পড়ানো হয় তাকে আমরা বলবো হচ্ছে জীবভূগোল। বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, তো তুমি একটু দাগিয়ে ফেলবে এখান থেকে। জীবভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে জীবের বিস্তৃতি এবং হচ্ছে অভিযোজন। ঠিক আছে, এটা একটু দাগিয়ে ফেলবা। ওকে, আমরা চলো পরের অংশটায় যাই। এরপরে ফলিত জীববিজ্ঞানটা চলে আসে। আমরা এখন ফলিত জীববিজ্ঞানটাও চলো এক দফা শিখে ফেলি।